প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ থেকে আমি মামুন স্যার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই বিষয়ের উপর আলোচনা করব। তাহলে এখানে আমরা প্রথমে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আমরা সংখ্যা পদ্ধতি শেষ করে আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস শুরু করি। তাহলে আমরা বিষয়টি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইংলিশে বলা হয়, সংক্ষেপে বলা আইসিটি, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। এখন দেখো, তাহলে এখানে আমরা আজকের আমাদের প্রথম আমরা পার্ট ভাগ করে নেই। তাহলে পার্ট 1-এ এসে যে আমরা আলোচনা হচ্ছে সংখ্যা পদ্ধতি অর্থাৎ নাম্বার সিস্টেম। তাহলে এই তৃতীয় অধ্যায়ে দুইটা বিষয় নিয়ে একটা অধ্যায়, একটা হলো সংখ্যা পদ্ধতি আর একটা হলো ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতির ইংলিশে বলা হয় নাম্বার সিস্টেম। এখন শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিই যে সংখ্যা পদ্ধতির, দেখো আমরা বিস্তারিত একবার মৌলিক বিষয় থেকে আলোচনা করব। একটা নম্বর হলো সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি। তাহলে সংখ্যা পদ্ধতি কি, আমরা এইটা আমাদের ক নম্বরে কিন্তু আসে অনেক সময় পরীক্ষায়, যে সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো, সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি। তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। তাহলে কোনো সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটাকে এভাবে দেব যে কোনো সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। তাহলে সংখ্যা পদ্ধতির ধারণাটি গেল। 2 নাম্বার আসো, আমাদের অঙ্ক বা ডিজিট বলতে কি বুঝি, পরীক্ষায় আসে এটা, অঙ্ক বা ডিজিট, জিনিসটা কি, এটাও আমাদের সংখ্যাটা আমরা জেনে নিই যে কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত সাংকেতিক বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় অঙ্ক বা ডিজিট। যেমন আমরা 0, 1 এইগুলো ব্যবহার করি। তাহলে আবার আমি বলছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লিখে রাখতে পারো যে কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় ডিজিট। তাহলে আমরা ডিজিট সম্পর্কে ধারণা আমাদের গেল। এরপর আসলে নাম্বার 3, সংখ্যা পদ্ধতির বেজ। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, সংখ্যা পদ্ধতির বেজ এগুলো কিন্তু সব আমাদের উদ্দীপকের সংখ্যা পদ্ধতির বেজ কি। তাহলে সংখ্যা পদ্ধতির বেজ বলতে কি বুঝি, দেখো বলছে কি কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেজ। আমি আবার বলছি, কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেজ। তাহলে আমরা সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি অঙ্ক বা ডিজিট জিনিসটা কি, সংখ্যা পদ্ধতির বেজ কি, আমি আবার বলি। তাহলে কোনো সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। আর ডিজিট বা অঙ্ক বলতে কি বুঝি, কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত সাংকেতিক চিহ্ন ব্যবহার করে তাদেরকে বলা হয় অঙ্ক বা ডিজিট। আর সংখ্যা পদ্ধতির বেজ হলো কি, কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেজ। এইবার আসো আমাদের আরেকটা বিষয় জানা দরকার, নাম্বার 4,
যে আমরা এই বিষয়টা এমএসবি আর এলএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এমএসবি এর মিনিংটা আমি লিখে দিই, মোস্ট সিগনিফিকেন্ট বিট, সিগনিফিকেন্ট বিট অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক। আর একটা আছে কি এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, LEAST, লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর একটা বিষয় আছে তোমার রেডিক্স পয়েন্ট, RADIX, রেডিক্স পয়েন্ট। দেখো রেডিক্স পয়েন্ট, এই তিনটা বিষয় আমরা একটু বলি যে অতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অঙ্ক আর রেডিক্স পয়েন্ট বলতে কী বুঝি, এই বিষয়টা বুঝতে গেলে দেখো আমি যদি একটা সংখ্যা লিখি আমরা, তাহলে এই বিষয়ে তোমাদের খেয়াল, আমরা অঙ্ক করার সময় আমরা এই কথাগুলো বলবো। 6234.3259 মনে করে একটা আমরা সংখ্যা লিখলাম। এই সংখ্যাটার মধ্যে কোনটাকে বলবো এমএসবি, কোনটাকে বলবো এলএসবি, আর কোনটাকে বলবো আমরা রেডিক্স পয়েন্ট। তাহলে এটাকে বোঝার জন্যে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরকম একটা শখ করে নিই। শখের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের রেডিক্স পয়েন্ট কোনটা। তাহলে এখানে আমাদের বিষয়টা ঘর আছে, দেখো কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমরা 12টা ঘর লিখি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এভাবে লিখি। এখানে লিখলাম 6 2 3 4 5, এই পয়েন্ট লিখলাম। তারপরে 3 2 5 আর 9, এখানে একটা ঘর আমরা গ্যাপ রাখলাম। এখন খেয়াল করো শিক্ষার্থীর বন্ধুরা, তাহলে জিনিসটা হলো কি যে একটা ঘরের দিকে বেশি হয়ে গেছে, দরকার নেই, এটা বাদ দাও। এখন দেখো তাহলে এই জায়গায় হচ্ছে কি এই এমএসবি বলা হচ্ছে, এই দিকটাকে আমরা বলছি কি এমএসবি, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট হলো এইগুলো। দেখো এইগুলোকে বলা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা এখান থেকে এই বিষয়গুলোকে আমরা বলছি কি যে এমএসবি। আর এই যে পয়েন্ট আছে এটাকে আমরা বলছি হলো রেডিক্স পয়েন্ট, আর এখান থেকে এই দিকে যে পয়েন্টের পরে এইদিকে যে অঙ্কগুলো যাচ্ছে এইটাকে আমরা বলবো এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা শিক্ষার্থীর বন্ধুরা বুঝতে পারলাম যে কোনটা এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট বলা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কোনগুলো। দেখো এই জন্য আমরা কী করি নিচ থেকে উপরে লিখি। খেয়াল করো যখন পূর্ণ সংখ্যা থাকে তাহলে উত্তরগুলো নিচ থেকে উপরে লিখে থাকে। দেখো নিচ থেকে মানে কি 5 4 এইভাবে এভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে উপরের দিকে আসবে, ঠিক আছে। আর এটা এদিকে গেল, তাহলে এমএসবি এদিকে বলা হয়, এই পয়েন্টটাকে রেডিক্স পয়েন্ট বলা হয়, এদিকে বলা হয় এলএসবি। তাহলে এগুলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বিষয়টা বুঝলাম। এরপরে আমরা যাই আমাদের নাম্বার 5-এ আসো। নাম্বার 5-এ হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এখন আমরা আসবো ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তাহলে সংখ্যা পদ্ধতির আমরা ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা,
2 নাম্বার হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা কোনটাকে নন পজিশনাল বলবো আর কোনটাকে পজিশনাল বলবো। তাহলে আমরা এখন আলোচনায় যাই। তাহলে নন পজিশনাল বলতে কি বুঝি, আমি একটু আমরা সংজ্ঞাটা ধারণাটা নেই, বিষয়টা বুঝি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? দেখো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা যদি আমরা এভাবে দেই যে যখন সাংকেতিক চিহ্নসমূহ পাশাপাশি রেখে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হবে তাকে বলা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান থাকে না। অর্থাৎ আমরা যদি এক কথায় বলি যে সংখ্যা পদ্ধতিদের সংখ্যাগুলোর কোনো স্থানীয় মান থাকে না, সেই সংখ্যা পদ্ধতিকে বলবো আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আমরা রোমান সংখ্যা এরকম লিখি, এটা 1, তারপর এটাকে লিখি আমরা 2, এটাকে আমরা লিখি এই 3, এগুলো কিন্তু এর কোনো স্থানীয় মান নেই। তারপরে 2 নাম্বার আসো, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি ঠিক তার উল্টাটা। পজিশনাল সংখ্যা পদ্ধতি, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতির বিষয়টা কি? যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতি ব্যবহৃত মৌলিক চিহ্ন বেজ এবং ওয়ার স্থানীয় মান থাকে। তাহলে কি কি থাকবে? মৌলিক চিহ্ন থাকবে, বেজ থাকবে এবং ওয়ার স্থানীয় মান থাকবে। সেই সব সংখ্যা পদ্ধতিকে বলবো আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আমাদের দশমিকে আমরা লিখি, দেখো সাধারণত আমরা দশমিকে লিখি, দশমিক সংখ্যায় কিন্তু আমরা লিখি এরকম, দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা লিখি কি 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এইগুলো কিন্তু প্রত্যেকটার স্থানীয় মান আছে। দেখো 0 থেকে 9 পর্যন্ত এগুলোকে বলে অঙ্ক। তাহলে এইগুলো কিন্তু হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। তাহলে আমরা এক কথায় মনে রাখবো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যার স্থানীয় মান থাকে না তাকে বলবো নন পজিশনাল, আর পজিশনাল সংখ্যা পদ্ধতির যার স্থানীয় মান থাকে তাকে বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমাদের আলোচ্য বিষয় কিন্তু যে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আসো, আমরা সংখ্যা পদ্ধতি বেজের উপর ভিত্তি করে মোট 4 ধরনের সংখ্যা পদ্ধতি পাই। তাহলে সংখ্যা পদ্ধতির বেজের উপর ভিত্তি করে, সংখ্যা পদ্ধতির বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করি। এটাই আমাদের মুখ্য আলোচ্য বিষয়। সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করি। আমি একবারে বিস্তারিত আলোচনা করছি, 4 ভাগে ভাগ করি। তাহলে আশা করি তোমাদের সংখ্যা পদ্ধতি সম্পর্কে যে একটা কঠিন মনে হতো সেই বিষয়টা কঠিন মনে হবে না, আমার সেই প্রচেষ্টাই রইল। 4 ভাগে ভাগ করে। 1 নম্বর সংখ্যা পদ্ধতি হলো দশমিক সংখ্যা পদ্ধতি, ইংলিশে বলা হয় ডেসিমেল, দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করব। 1 নম্বর হলো ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, 2 নম্বর হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 নম্বর আমরা লিখব অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, 4 নম্বর আমরা লিখব হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সংখ্যা পদ্ধতির বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর কি দশমিক, 2 বাইনারি, 3 অক্টাল, 4 হেক্সাডেসিমেল। এখন আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আসো, তাহলে আমরা ধাপে ধাপে এখন আমরা আলোচনায় ফিরে যাই। তাহলে প্রথমে হলো দশমিক সংখ্যা পদ্ধতি কি, এটা আমাদের পরীক্ষায় দশমিক সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, যে কোনটাকে আমরা দশমিক বলবো, কোনটাকে বাইনারি বলবো, কোনটাকে অক্টাল বলবো, কোনটাকে হেক্সাডেসিমাল বলবো, সেই বিষয়টা আমাদের
জানা দরকার। তাহলে আমরা প্রথমে 1 নম্বরে আসি আমরা দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যারা পারো তারা আবার একটু দেখলে তোমাদের জিনিসটা হলো, বিষয়টা আরও ক্লিয়ার হয়ে গেল বা প্র্যাকটিস হলো। দশমিক সংখ্যা পদ্ধতি ইংলিশে বলা হয় ডেসিমেল, DECIML, ডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সংখ্যা হলো 10টি, তাকে বলবো আমরা দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কের সংখ্যা 10টি, তাকে বলবো দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্ক কয়টি? দেখো 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে কয়টা আছে দেখো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10টি সংখ্যা পদ্ধতি। তার সংখ্যা পদ্ধতির দশমিক সংখ্যা পদ্ধতির প্রকাশভঙ্গি হলো কি? এরকম একটা ব্র্যাকেট দিয়ে বেস 10। আমরা সংখ্যা পদ্ধতির বেস বলতে কি বুঝি? যে কোনো সংখ্যা পদ্ধতি ব্যবহৃত মোট অঙ্কের সমষ্টিকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস। দেখো এখানে মোট অঙ্কের সমষ্টি কয়টি? 10টি, এই জন্য বেস 10। তাহলে আমাদের পরীক্ষায় কিন্তু লেখা থাকবে শিক্ষার্থীর বন্ধুরা, দশমিক সংখ্যা পদ্ধতি এইভাবে লেখা থাকবে। তাহলে একটা ব্র্যাকেট দিয়ে নিচে বেস 10 লেখা থাকলে বুঝতে হবে এই নিচের লেখাটাকে বলা হয় বেস, এটাকে দিয়ে বুঝতে হবে এটা দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে বুঝলাম, যে আমরা দেখেই বুঝতে পারবো। এরপর আসো 2 নাম্বার, বাইনারি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, এটা আমরা এখন দেখব। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্কের সংখ্যা 2টি। তাহলে বাইনারি ইংরেজিতে আমি একটু লিখে দিই, বাইনারি নাম্বার সিস্টেম। তাহলে যে সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্কের সংখ্যা হলো 2টি, তাদেরকে বলা হয় কি? বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে বাইনারি ডিজিটটাকে বিটও বলা হয় অনেক সময়। তাহলে এটাকে অনেক সময় এরকম বিট কথা লেখা থাকে, বিট, BIT, বিট, তার মানে বাইনারি ডিজিট। তাহলে যে সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্কের সংখ্যা হলো কয়টি? 0 আর 1 থাকবে। আর এটার প্রকাশভঙ্গি কি? দেখো এর বেস 2 লেখা থাকবে। তার মানে কি এখানে ব্যবহৃত অঙ্ক 2টি, এই জন্যের বেস 2। এরপর আছে নাম্বার 3, অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা একবারে বেসিক বিষয় নিয়ে শুরু করছি সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির আমি একটু ইংলিশে লিখে দিই, OCTL, অক্টাল নাম্বার সিস্টেম। শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে যে সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্কের সংখ্যা হলো 8টি, তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি অঙ্কগুলো কী কী থাকে দেখো, খেয়াল করো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। খেয়াল করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি। তাহলে এটার প্রকাশভঙ্গি কি? সিম্বলিক শব্দ এরকম বেস 8 লেখা থাকবে। তাহলে আমরা এই 8 দিয়ে বুঝবো অক্টাল, 2 লেখা থাকলে বুঝবো বাইনারি, 10 লেখা থাকলে বুঝবো হলো কি? দশমিক বা ডেসিমেল। নাম্বার 4-এ আসো, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আশা করি তোমাদের কাছে জিনিসগুলো বেশ মজাই, ডেসিমেল মজা লাগছে বা ভালো লাগছে। ডেসিমেল সংখ্যা পদ্ধতি, তাহলে ডেসিমেলের সংখ্যা পদ্ধতি ইংরেজিতে আমরা একটু হেক্সাডেসিমেলটা লিখি এরকম, হেক্সা ডেসিমেল, DECIML, নাম্বার সিস্টেম। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্কের সংখ্যা হলো কি 16টি, তাকে বলা হয় কি? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্কের সংখ্যা হলো 16টি, তাকে বলবো আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি অঙ্কগুলো কী কী থাকে দেখো, খেয়াল করো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7,
8, 9, খেয়াল করো এটা হচ্ছে 10A, এই বি, সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। খেয়াল করো আমরা এই 10 না লিখে লিখব 10-এর পরিবর্তে এ লিখব, 11-এর পরিবর্তে বি, 12-র পরিবর্তে সি, 13-র পরিবর্তে ডি, 14-র পরিবর্তে ই, 15-র পরিবর্তে এফ। কারণ কি জানো, তুমি যদি এখানে 10 লেখো তাহলে কিন্তু মেশিন বুঝতে পারবে না এটা কি 01 বোঝাচ্ছে না 10 বোঝাচ্ছে। আবার যদি তুমি 12 লেখো, দেখো এখানেও কিন্তু 1-2 আছে, তাহলে এখানে 1-2 বোঝাচ্ছে না 12 বোঝাচ্ছে। এইগুলো এই এ থেকে এফ পর্যন্ত এইগুলোকে বলে হেক্সামান। তাহলে খেয়াল করো 0, 1, 2, 3, 4, 5 কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টি। তাহলে যে সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্কের সংখ্যা 16টি তাকে বলবো আমরা হেক্সাডেসিমেল। তাহলে এর প্রকাশভঙ্গিটা কীরকম জানো, এই ব্র্যাকেট দিয়ে নিচে লেখা থাকবে 16। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আবার একটু বিষয়টা ভালো করে খেয়াল করি যে তোমাকে পরীক্ষায় এই বেস দিয়ে বুঝতে হবে। তার মানে যদি নিচে বেস লেখা থাকে তাহলে বুঝতে হবে দশমিক, যদি নিচে বেস 2 লেখা থাকে তাহলে বুঝতে হবে বাইনারি, যদি বেস নিচে লেখা 8 লেখা থাকে তাহলে বুঝতে হবে অক্টাল, আর যদি নিচে লেখা থাকে 16 তাহলে বুঝতে হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি যে আমরা সংখ্যা পদ্ধতি বেজের ভিত্তিতে 4 ভাগে ভাগ করা যায়, যে বাইনারি, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যদি সংজ্ঞাও আসে বা আমরা এটা দেখেই বুঝতে পারবো যে এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি। তাহলে এই বিষয়টা যদি আমি একটি ছকের মাধ্যমে একবার একটি ছকে আমরা যদি জিনিসটা দেখাই, তাহলে দেখো আমরা যদি উদাহরণের সাহায্যে যদি বিষয়টা আমরা এভাবে দেখাই, এটা আমরা মনে রাখার সুবিধার জন্য, যে তোমরা এভাবে যদি মনে রাখবো, এটা আমরা সূচির আলোকে যদি আমরা মনে রাখতে পারি, দেখো এইভাবে আমরা সূচির আলোকে মনে রাখবো। আমরা এতক্ষণ যা লিখলাম সেই বিষয়টা আমরা একটা সূচিতে পড়ে 1, 2, 3, 4 মনে করো, এই বিষয়টাকে আমরা একটা গ্লান্স, একটা সূচির আলোকে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা যদি এই সূচিটার খেয়াল করি তাহলেও আমাদের সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। তাহলে এখানে সংখ্যা পদ্ধতির নাম তোমরা এভাবে লিখে রাখো, সংখ্যা পদ্ধতির নাম এ পাশে লিখলাম, এ পাশে লিখলাম আমরা মৌলিক চিহ্ন, মৌলিক চিহ্ন, চিহ্ন বা অঙ্ক বলতে পারো। আর এ পাশে হলো ভিত্তি বা বেজ, এই বেজের অপর নাম হলো ভিত্তি বা বেজ। তারপর এই পাশে আসো, দেখো আমরা একটা উদাহরণ দিয়ে দিলাম, উদাহরণ। তাহলে প্রথমে আমি বাইনারি লিখলাম, প্রথমে আমি বাইনারি, তাহলে বাইনারি সংখ্যা প্রথমে লিখলাম, তারপরে লিখলাম অক্টাল, তারপরে লেখো দশমিক, তারপরে লেখো হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল আমি শর্টে লিখলাম হেক্সাডেসিমেল। তাহলে এখানে ব্যবহৃত অঙ্কের সংখ্যা হলো 0 আর 1, তাহলে এর বেজ হলো কি 2। একটা উদাহরণ দিলাম আমি, দেখো 1, 0, 1, 1, এই বেজ 2। তারপরে অক্টালের সংখ্যা লেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এর বেজ হলো কত 8। তাহলে এখানে একটা অঙ্ক লেখো 7, 5, 6, বেজ 8 লিখে দিলাম। তারপরে দশমিক লেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর হলো 9। তাহলে এখানে বেজ হলো কত 10। তাহলে একটা উদাহরণ লেখো 5, 6, 9, বেজ 10 লিখে দিলাম। আর হেক্সাডেসিমাল সংখ্যাটা লেখো ছোট করে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12,
13 ABCDEF। তাহলে এখানে কত ABCDEF, তাহলে এর বেজ হলো 16। তাহলে একটা উদাহরণ লিখে রাখো, দেখো 2F বেজ 16। তাহলে আমরা যদি এই সূচিটাও মনে রাখি যে আসলে সংখ্যা পদ্ধতি কত ধরনের, 4 প্রকার, তাদের মৌলিক চিহ্নগুলো কি কি, তাদের বেস কত, তাদের একটা উদাহরণ দিয়ে দিলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মৌলিক বিষয়টা সম্পর্কে আমরা বিষয়টা বুঝলাম। এখন আমাদের পরীক্ষায় যে জিনিসটা আসে সেটা হলো একটি সংখ্যা পদ্ধতি দেওয়া থাকবে, আরেকটি সংখ্যা পদ্ধতি তোমাকে রূপান্তর করতে হবে। এই বিষয়টা আমাদের শেখা খুব জরুরি। এখন আমাদের দেখো মূল আমরা অঙ্কে ফিরে যাই। তাহলে এখন আমরা যে কাজটা করব, সংখ্যা পদ্ধতি রূপান্তর। আজকে এই সংখ্যা পদ্ধতির এই রূপান্তরের ক্লাস হলো 1 নম্বর ক্লাস 1, সংখ্যা পদ্ধতি রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর, কনভার্সন অফ নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই বিষয়টা আমাদের পরীক্ষা আসে যে একটা সংখ্যা পদ্ধতি দেওয়া থাকবে, তোমাকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। রূপান্তর, তাহলে সংখ্যা পদ্ধতির রূপান্তরের আমাদের আজকে প্রথম ক্লাস। তাহলে প্রথম ক্লাসে যে বিষয়টা শিখব আমরা, সেই বিষয়টা আমি একটু বক্স আকারে তোমাদের দেখাই যে আমরা আসলে এইভাবে এই বিষয়টাকে আমরা আজকে শিখব। তাহলে খেয়াল কর, এখানে আমরা লিখছি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা, তাহলে দশমিক সংখ্যা থেকে আমরা কিভাবে, দেখো দশমিক সংখ্যা থেকে আমরা কিভাবে এই তিনটা জিনিসে ট্রান্সফার করব। তাহলে এখানে আমি মনে করো আমরা তিনটা একটা ঘর করে নেই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। বাঁকা হয়ে গেল, তারপরে এই একটা বিষয় লিখি। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা শিখব আজকে এই বিষয়টা যে কিভাবে খেয়াল করো যে কিভাবে দশমিক থেকে এই বিষয়গুলো করা যায়। দশমিক থেকে কি করে বাইনারি করা যায়, কিভাবে অক্টাল করা যায়, কিভাবে হেক্সাডেসিমেল করা যায়, এই বিষয়টা আমরা ডেসিমেল। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই বিষয়টা এখন আমরা শিখব যে কিভাবে দশমিক সংখ্যা থেকে বাইনারি, দশমিক সংখ্যা থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল। এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, অঙ্কগুলো কিন্তু দুইভাবে থাকে, একটা হলো পূর্ণ সংখ্যা থাকে আর একটা থাকে ভগ্নাংশ। তাহলে আমরা এখানে তিনভাবে দেখব। 1 নম্বর দেখব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে রুলস। পূর্ণ সংখ্যা, যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে কীরকম হবে। 2 নম্বর দেখব যদি ভগ্নাংশ থাকে তাহলে কিভাবে থাকব। 3 নম্বর আমরা দেখব পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ একত্রে যদি থাকে, তাহলে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ একত্রে থাকবে। ভগ্নাংশ, তাহলে জিনিসটা কি জানো, পূর্ণ সংখ্যা মানে কি, যদি আমি 60 লিখি তাহলে এটা পূর্ণ সংখ্যা, আর যদি 0.60 লিখি তাহলে কিন্তু এটা ভগ্নাংশ, আর যদি লিখি 60.60 তাহলে কিন্তু এটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। তাহলে অঙ্ক আমাদের 3 প্যাটার্নে আসতে পারে, পূর্ণ সংখ্যা আসতে পারে, ভগ্নাংশ আসতে পারে, আবার পূর্ণ সংখ্যা ভগ্নাংশ একত্রে আসতে পারে। কিন্তু তিনটা কিন্তু 3 ধরনের প্যাটার্নে আছে। এটা এক ধরনের নিয়ম, এটা এক ধরনের নিয়ম, আর এই দুটো জানলে আবার এটা ইজিলি আমরা পারবো। তাহলে আমরা প্রথমে দেখি 1 নম্বর রুলসটা আমরা দেখি। তাহলে প্রথমে আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা 1 নম্বর আমরা প্রথম দেখি দশমিক থেকে। প্রথমে আমরা দেখছি কি, এখানে আমরা আগে একটু লিখে রাখি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে।
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে দশমিক থেকে বাইনারি করা যায়, দশমিক থেকে বাইনারি। তাহলে এখন একটা অঙ্ক আমি লিখে দেই, দেখা একটা প্রশ্ন আমাদের। তাহলে প্রশ্ন হলো, এখন প্রশ্ন নাম্বার 1 বলছে 66 বেস 10 টু, দেখো লেখা আছে কি দশমিক থেকে বাইনারি করো। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি লিখবো, দশমিক থেকে বাইনারি করতে গেলে খেয়াল করতে হবে বেস 10-এর কাজ নেই, কাজটা হলো কি বেস 2-এর। তাহলে আমরা এর সমাধান যদি করতে চাই, তাহলে এই অঙ্কের সমাধান করতে গেলে আমাকে কি করতে হবে, ওই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেস 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো 3 দুগুণে 33, দুগুণে 66, তাহলে হাতে কিছু থাকে না, এই হাতে কিছু হাইফেন দিয়ে এটা হাতে কিছু থাকে না এভাবে লিখব। তার মানে আমরা যখন ভাগ করে, জিনিসটা খেয়াল করো, 2 দিয়ে ভাগ করলে কি হয়, এই যে 3 দুগুণে 6, তারপর এটা নামে আবার 3 দুগুণে 6, তারপরে দেখো এই, তার মানে এইটা খেয়াল করো, আমাদের এটা হচ্ছে কি ভাগফল, এটা হলো ভাগশেষ। আমরা ভাগশেষটাকে হাতে রাখবো, এখানে যেটা থাকবো সেটা এখানে লিখবো, আর এইখানে যেটা থাকবে সেটা এখানে লিখবো। এরপর আবার যতক্ষণ পর্যন্ত ফলাফলটা এই জায়গায় 0 না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা 2 দ্বারা ভাগ করতে থাকবো। তারপর 2 দ্বারা ভাগ করে দেখো, এখন হচ্ছে কি 16 দুগুণে 32, হাতে কিন্তু থাকে 1। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, 33-এ যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত থাকে, 16 দুগুণে 32। দেখো এই সেই হাতে একটা আমরা এখানে লিখলাম, অবশিষ্টটা এখানে লিখবো, আর এই যে ফলটা এই জায়গায় আমরা লিখে ফেলবো। এরপর আবার ওইটাকে আবার 2 দিয়ে ভাগ করো, 8 দুগুণে 16, হাতে কিছু থাকে না, তাহলে 0। আবার 2 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, হাতে কিছু থাকে না। আবার 2 দ্বারা ভাগ করো, 2 দুগুণে 4, হাতে কিছু থাকে না। আবার 2 দ্বারা ভাগ করো, 2 একে 2, হাতে কিছু থাকে না। আবার 1-এর মধ্যে যায় না 0, হাতে থাকে 1। তাহলে আমাদের উত্তর যখন আমরা লিখব, এই নিচ থেকে উপরে, এটাই হচ্ছে কি এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে 66 বেস 10-এর বাইনারি ভ্যালু, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে উত্তরগুলো লিখব, আমাদের উত্তরগুলো হবে এখান থেকে এইগুলা। তাহলে মোস্ট সিগনিফিকেন্ট বিট 1, কয়টা 0, 1 2 3 4টা 0, 1 0 বেস 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখে ফেললাম যে কিভাবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে বাইনারি করা যায়। তাহলে আশা করি আমরা বিষয়টা বুঝতে পারলাম যে কিভাবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন দেখো, আমরা একবারে এই জিনিসটা শেষ করি, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ একবারে এই জিনিসটা ক্লিয়ার করে দিই। এখন আসো 2 নম্বরে আসি, প্রশ্ন নাম্বার 2। প্রশ্ন নম্বর 2-এ আসে কি, যদি তোমার ভগ্নাংশ দিয়ে দেয়, যে একটা অঙ্ক দিয়ে দিল 875, এটা কি অঙ্কটা, এটা কিন্তু ভগ্নাংশ দেয়া আছে। তাহলে ভগ্নাংশ থেকে আমাকে কি করতে বলছে, বাইনারি করতে বলছে। তাহলে দশমিক থেকে বাইনারি করব। এখন যদি অঙ্কটা ভগ্নাংশ থাকে তাহলে আবার নিয়মটা কিন্তু আলাদা, তখন আমরা সমাধানটা এভাবে করব। সমাধানটা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটা সমাধানটা যখন আমরা এইভাবে একটা পাঠ করে নেব অঙ্কটারে, খেয়াল করি, তাহলে এক পাশে আমরা লিখব পূর্ণ সংখ্যা, আর এক পাশে লিখব ভগ্নাংশ। তাহলে এই এক পাশে লিখব পূর্ণ অংশ, আর এ পাশে লিখব আমরা ভগ্নাংশ। তাহলে আমাদের মূল অঙ্কটা কি 0.875, এই অঙ্কটা লিখলাম। তাহলে এখানে রুলসটা হলো কি, পূর্ণ সংখ্যার বেলায় 2 দিয়ে ভাগ করতে হয়, আর ভগ্নাংশের বেলায় ওই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8.875 রে 2 দিয়ে গুণ করলে কত হয় জানো, আমরা ক্যালকুলেটার যদি ব্যবহার করি, খেয়াল করো ক্যালকুলেটারে, তাহলে কত 0.875 × 2 গুণ করলে আসে 1.75।
তাহলে আমরা এখানে আমরা কি এখানে লিখব 1 আর 0.75টা লিখব এই জায়গায়। এরপরে আবার ওই সংখ্যাটাকে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে এখন 0.75 রে গুণ করো, 0.75 ইন্টু 2 গুণ করলে আসতেছে দেখো, তাহলে 1.5 দেখো। এরপরে আমরা কি করব, আবার ওই সংখ্যাটাকে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে 0.5 রে যদি 2 দ্বারা গুণ করো তাহলে কি আসে দেখো, 1 আসতেছে এখানে। তাহলে 1 এখানে 0 তাহলে কথা হলো কি শিক্ষার্থী বন্ধুরা, ভগ্নাংশের বেলায় যতক্ষণ পর্যন্ত এখানে 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা 2 দ্বারা গুণ করতেই থাকবো। এখন অনেক কিছু কিছু অঙ্কের বেলা আছে কি, হয়তো যে তোমার এখানে 0 আসতেছে না, তাহলে 3বার আমরা করার পরে ডট ডট দিয়ে উত্তর লিখে ফেলবো। তাহলে খেয়াল করো আমরা উত্তরটা লিখছি কিভাবে, 0.875 বেস 10 এর বাইনারি ভ্যালু। এখন কিন্তু উত্তর লিখবো আমাদের এই, এখন এমএসবিটা হবে উপর থেকে নিচে। খেয়াল করো এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, এই পয়েন্ট দিয়ে উপর থেকে এইগুলো লিখবো 0.111 তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা শিখে ফেললাম যে ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে দশমিক থেকে বাইনারি করা যায়। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক থেকে বাইনারি করতে গেলে তোমাকে কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করে করে এই পাশে আমরা পূর্ণ সংখ্যাগুলো লিখব, এই পাশে ভগ্নাংশ লিখব, যতক্ষণ পর্যন্ত এখানে 0 না আসবে ততক্ষণ পর্যন্ত 2 দ্বারা গুণ করতে থাকবো। তবে সাধারণত 3বার গুণ করবা, যদি না রেজাল্ট আসে পরে এখানে 3টা ডট 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 লিখে দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। এইবার শিক্ষার্থী বন্ধুরা আমরা আসি, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যদি একত্রে থাকে তাহলে প্রশ্ন নাম্বার 3। তাহলে আমাদের খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্ন নম্বর 3 নম্বর কোশ্চেনটা যদি এরকম থাকে তাহলে 23.1.25 এই অঙ্কটা খেয়াল করো তো। আমরা বলছিলাম যে সংখ্যা 3ভাবে থাকতে পারে, পূর্ণ সংখ্যা থাকতে পারে, ভগ্নাংশ থাকতে পারে, আবার পূর্ণ সংখ্যা ভগ্নাংশ একত্রে থাকতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় বিষয়টা খেয়াল করো যে এখানে কিন্তু পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একত্রে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব, এই অঙ্কটার সমাধান কীরকম হবে খেয়াল করো। তাহলে এখানে নিয়মটা আগের মতোই, প্রথমে কি করব জানো, পূর্ণ সংখ্যাটাকে পূর্ণ সংখ্যার নিয়মে করব আর ভগ্নাংশটাকে ভগ্নাংশের জন্য করব। তাহলে আমরা এখানে লিখে নেব পূর্ণ সংখ্যার জন্য, পূর্ণ সংখ্যার জন্য। তাহলে পূর্ণ সংখ্যার জন্য পূর্ণ সংখ্যাটা হলো 23। তাহলে 23টাকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে 11 দুগুণে 22 হাতে থাকে 1, আমরা দেখিয়ে দিয়েছি কীরকম। 5 দুগুণে 10 হাতে থাকে 1, আবার 2 দিয়ে ভাগ দাও, 2 দুগুণে 4 হাতে থাকে 1, আবার 2 1-এ 2 হাতে কিছু থাকে না, আর 2-এর মধ্যে 1-এর মধ্যে 2 যায় না, হাতে থাকে 1। তাহলে এক্ষেত্রে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিটটা হবে এইবার নিচ থেকে উপরে, এটা হলো এমএসবি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা এখানে করব ভগ্নাংশ সংখ্যার জন্য। এখানে লেখো ভগ্নাংশ সংখ্যার জন্য, ভগ্নাংশ সংখ্যার জন্য। তাহলে এখন ভগ্নাংশ সংখ্যার জন্য আমরা কি জানি, ওই নিয়মটা আমরা অ্যাপ্লাই করব। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটাকে আমরা আলাদা করব। খেয়াল করো, তাহলে এ পাশে আমরা লিখব পূর্ণ সংখ্যা, আর এ পাশে লিখব আমরা ভগ্নাংশ। তাহলে আমাদের ভগ্নাংশ কি 1.125, এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। গুণ করলে দেখো 1.25 রে গুণ করলে হয় 0.250, যদি আমরা গুণ করি। আবার 2 দ্বারা গুণ করো, গুণ করলে কি হয়, তাহলে এটা 0.500 আসে। আবার 2 দ্বারা গুণ করো, করলে দেখো রেজাল্টটা কী আসতেছে, তাহলে 1.00 এটা আসতেছে, দেখো 00 চলে আসছে। তাহলে এক্ষেত্রে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিটটা কিন্তু এমএসবিটা নিচের দিকে আসবে, এমএসবি। তাহলে এখন এই দুটো কাজ করার পরে শিক্ষার্থী বন্ধুরা আমরা উত্তরটা লিখে ফেলবো। অতএব তাহলে আমাদের প্রথমে এই পার্টটা আমরা লিখে রাখি, 23 বেস
বেস 10-এর বাইনারি ভ্যালু কত ছিল 10,111 এটা। এবং আমরা দুইটা পার্টের আমাকে আলাদা করে লেখো। আর 0.125 বেস 10-এর বাইনারি ভ্যালু হলো 0.001 বেস 2। তাহলে এইবার অতএব ফাইনালে আমরা উত্তর লিখছি 23.1.25 বেস 10-এর বাইনারি ভ্যালু। প্রথমে এটা লিখবা 10,111 পয়েন্ট, এটা লেখো 001 পয়েন্ট বেস 2। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শিখে ফেললাম যে কিভাবে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যদি একত্রে থাকে তাহলে পূর্ণ সংখ্যার জন্য আলাদাভাবে করে নেব, ভগ্নাংশের জন্য আলাদা করে নিয়ে একত্রে উত্তরটা লিখে ফেলব। তাহলে আজকের ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা আমরা মৌলিক বিষয় সংখ্যা পদ্ধতির বেসিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং একটা পার্ট আমরা আলোচনা করলাম দশমিক সংখ্যা পদ্ধতি কীভাবে বাইনারি করা যায়, সেই আলোচনা করলাম এই 3টা পার্ট দিয়ে। তাহলে আমাদের আজকের আলোচনা কিন্তু এতটুকুই থাকলো যে দশমিক সংখ্যা থেকে কীভাবে বাইনারি করা যায় যদি সে সংখ্যাটা পূর্ণ হয়, ভগ্নাংশ হয় এবং পূর্ণ সংখ্যা ভগ্নাংশ একত্রে হয়। তাহলে আবার একটু দেখে রাখো। তাহলে আমরা প্রথম যে কাজটা করছি দশমিক থেকে বাইনারি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করে করে এভাবে করে রেজাল্ট করব। তারপরে দেখছি যদি অঙ্কটা ভগ্নাংশ থাকে তাহলে আমরা এই 2 দ্বারা গুণ করে এরকম একটা বক্স আকারে করে উত্তর লিখে ফেলব। এরপরে আমরা দেখলাম যে অঙ্কটা যদি যে তোমার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোই থাকে, দেখো পূর্ণ সংখ্যা আছে ভগ্নাংশ আছে, তাহলে পূর্ণ সংখ্যার জন্য 2 দ্বারা ভাগ করে করে একটা রেজাল্ট বের করবা, ভগ্নাংশের জন্য 2 দ্বারা গুণ করে করে একটা রেজাল্ট বের করবা। তারপর এই দুইটাকে একত্রে লিখে ফেলবো। প্রথমে পূর্ণ সংখ্যাটা লিখবো, তারপর পয়েন্ট দিয়ে এটা লিখে ফেলবো। তাহলে আমাদের হয়ে গেল। তাহলে আজকের ক্লাসে আলোচ্য বিষয় হলো দশমিক থেকে কিভাবে বাইনারি করা যায়, সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হয়, যদি সংখ্যাটা ভগ্নাংশ হয়, যদি সংখ্যাটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ হয়। তাহলে আজকের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির আমরা অনেকগুলো ক্লাস নেব। এই ক্লাসটা তোমরা বারবার প্র্যাকটিস করবে। আশা করি দশমিক থেকে বাইনারি করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজ তোমরা সবাই সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার করবা, বেল আইকনে টিপ দিবা। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে ধন্যবাদ। আর তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে বলবা, তাহলে তারাও এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারবে। তাহলে আজকে সবাইকে আইসিটি ক্লাস এবং আমাদের কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি মামুন স্যার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।